তেসরা জুলাই 1976 রাত ঠিক 11:30টার সময় ইসরায়েল থেকে 4000 কিলোমিটার দূরে উগান্ডায় 3টে প্লেন ল্যান্ড করে, যার ভেতরে ছিল 100 জন ইসরায়েলি আর্মি। কিন্তু এই প্লেনের বিষয়ে উগান্ডা সরকার বা আরবীয় দেশগুলো কিছুই জানতো না। আর ওই প্লেন 3টেতে থাকা 100 জন আর্মির একটাই লক্ষ্য, সেটা হলো উগান্ডায় থাকা 106 জন ইসরায়েলিকে মুক্ত করা, যাদেরকে কিছুদিন আগেই একদল প্যালেস্তানি স্বাধীনতাকামী ইসরায়েল থেকে হাইজ্যাক করে উগান্ডায় নিয়ে এসেছিল। কি হয়েছিল তারপর? ইসরায়েল এবং গাজার যুদ্ধের প্রায় 1 মাস হতে চলেছে, আর ইতিমধ্যে উত্তর গাজা ইসরায়েলের আক্রমণে একটা নরকে পরিণত হয়েছে। হাজার হাজার শিশু না খেতে পেয়ে মারা যাচ্ছে। এমনকি যে পশ্চিমী দেশগুলো রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধে ইউক্রেনের হয়ে ভরপুর সহায়তা করেছিল, সেই পশ্চিমী দেশগুলোই এখন প্যালেস্তাইনের নিরীহ মানুষগুলোর হয়ে কথা বলার উপরেও নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে। এমনকি ইসরায়েল যে যুদ্ধ করছে তাতে ইসরায়েলের অর্থনীতিও কিন্তু ধ্বংসের পথে। আর একটা এস্টিমেট করা হচ্ছে যে এই যুদ্ধে ইসরায়েলের প্রতিদিন প্রায় $200 মিলিয়ন বেশি খরচ হচ্ছে। আর এই যুদ্ধটা যদি রাশিয়া এবং ইউক্রেনের মতো প্রায় কয়েক মাস ধরে চলে, তাহলে ইসরায়েলের অর্থনীতি পুরোপুরি ভেঙে পড়বে। তাহলে প্রশ্ন ওঠে, কেন এই যুদ্ধে গাজার উপর আক্রমণ করে ইসরায়েল নিজের পায়ে কুড়ুল মারছে? তো আপনাদেরকে জানিয়ে দেই যে এই সব কিছুর পেছনে রয়েছেন একজন ব্যক্তি, আর তিনি হলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বর্তমানে ইসরায়েল এবং গাজার মধ্যে যে যুদ্ধ হচ্ছে তাতে সব থেকে বেশি লাভবান হচ্ছেন এই একজন ব্যক্তি। এবার প্রশ্ন হলো কিভাবে? আর সাথে আজ আপনাদেরকে বিশ্ব রাজনীতির অ্যাঙ্গেল থেকে এটাও বোঝানোর চেষ্টা করব যে হামাস কেন এই সময় ইসরায়েলের উপর হামলা করেছে। তারা তো কয়েক মাস আগে বা কয়েক মাস পরেও এই হামলাটা করতে পারত, কিন্তু এই সময় তারা কেন হামলা করলো? আজকের এই ভিডিও থেকে আপনি ইসরায়েল এবং গাজার এই নৃশংস যুদ্ধের ব্যাপারে অনেক কিছু জানতে পারবেন, তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। 27শে জুন 1976 ইসরায়েলের তেল আভিভ থেকে এয়ার ফ্রান্সের একটা প্লেন টেক অফ করে। এই প্লেনটার গন্তব্য ছিল ফ্রান্সের রাজধানী প্যারিস। প্লেনে ক্রু এবং প্যাসেঞ্জার সহ মোট 254 জন ছিল। কিন্তু এই প্যাসেঞ্জারদের মধ্যে প্যালেস্তিনি লিবারেশন আর্মির একটি এক্সট্রিমিস্ট শাখা পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্তাইনের বা সংক্ষেপে PFLPর 2 জন মেম্বার ছিল। এই 2 জন PFLO মেম্বার অপেক্ষা করছিল তাদের আরও 4 জন সাথীর জন্য। আর তারা ঠিক কি প্ল্যানিং করেছিল সেটা আপনি ভিডিওতে আগে জানতে পারবেন। এই প্লেনটা যখন তেল আভিভ থেকে প্যারিসের পথে যাত্রা করছিল, তখন যাওয়ার পথে এটা গ্রিসের এথেন্সে ল্যান্ড করে এবং সেখানে কিছু যাত্রী নেমে যায়। আর এখানে প্রায় আরও 58 জন প্যাসেঞ্জার এই প্লেনে ওঠে। আর তাদের মধ্যে ওই PFLO মেম্বার, যাদের কিনা অলরেডি 2 জন ওই প্লেনের মধ্যে ছিল, তাদের আরও 4 জন সাথী এথেন্স থেকে এই প্লেনে ওঠে। তো ওই মুহূর্তে ওই প্লেনের মধ্যে PFLOর মোট 6 জন মেম্বার ছিল। এবার এথেন্স থেকে এই প্লেনটা 27শে জুন দুপুর ঠিক 12:30টার সময় টেক অফ করে। আর টেক অফ করার সাথে সাথেই ওই 6 জন PFLO মেম্বার প্লেনটাকে হাইজ্যাক করে নেয়। আর তারা প্লেনের রুট বদলে সেটাকে প্যারিসের বদলে লিবিয়ার বেঙ্গাজি এয়ারপোর্টে নিয়ে যায়। সেখানে প্লেনটাকে রিফুয়েলিং করে পরের দিন 28শে জুন প্লেনটাকে নিয়ে তারা পৌঁছে যায় আফ্রিকার একটা দেশ উগান্ডার এয়ারপোর্ট এন্টেবেতে। আর যে সময়ের কথা এখানে আমি বলছি সে সময় উগান্ডার শাসক ছিল ইদি আমিন। ইদি আমিন এই হাইজ্যাকারদের ফুল সাপোর্ট দিয়েছিল। এমনকি হাইজ্যাকাররা ওখানে আসে সাথে সাথেই উগান্ডার আর্মি দিয়ে তাদেরকে সিকিউরিটি দেওয়া হয়। ওই প্লেনে থাকা 254 জন প্যাসেঞ্জারকে এন্টেবে এয়ারপোর্টের ঠিক পাশেই থাকা একটা পুরনো টার্মিনালে বন্দি করে রাখা হয়। আর এরপর শুরু হয় হাইজ্যাকারদের ডিমান্ডের পালা। PFLO বেশ কিছু বছর ধরেই প্যালেস্তাইনের স্বাধীনতার জন্য ইসরায়েলের সাথে লড়াই করে আসছিল। আর এই কারণে তারা ইসরায়েলের উপর বেশ কিছু অ্যাটাকও করেছিল। আর 6 ডে ওয়ারে তারা ইসরায়েলের সাথে যুদ্ধও করেছিল। আর ওই যুদ্ধে ইসরায়েল জিতে যায়। তাই যে সমস্ত মিলিট্যান্টরা বা PFLO মেম্বাররা ইসরায়েলি ডিফেন্স ফোর্সের হাতে ধরা পড়েছিল, এমন প্রায় 40 জনকে ওই হাইজ্যাকাররা মুক্ত করার দাবি করে। এবং এরই সাথে তারা যে প্লেনটাকে উগান্ডায় নিয়ে গিয়েছিল সেই প্লেনটার বদলে $5 মিলিয়ন দাবি করে। এবার আপনি হয়তো ভাবতে পারেন যে ইদি আমিন, যে কিনা উগান্ডার শাসক ছিল, সে কেন এই হাইজ্যাকারদের সাপোর্ট করেছিল? তো আপনাদেরকে বলে দেই, ইদি আমিন ইসরায়েলের বিপক্ষে ছিল আর সেও প্যালেস্তাইনের স্বাধীনতা চাইত। তাই ইদি আমিন হাইজ্যাকারদের ফুল সাপোর্ট দিয়েছিলেন। এমনকি ইদি আমিন সহ বাকি আরবীয় দেশগুলো এই হাইজ্যাকারদের পক্ষে ছিল। অন্যদিকে ইসরায়েলের পক্ষে ছিল পশ্চিমী দেশগুলোর সাপোর্ট। এদিকে ওই প্লেনে যে শুধুমাত্র ইসরায়েলি নাগরিক ছিল তা কিন্তু নয়, ওই প্লেনে ফ্রান্স সহ আরও বেশ কিছু দেশের নাগরিকও ছিল। এবার ওই দেশগুলো থেকে উগান্ডার উপর প্রেশার দিতে থাকে তাদের নাগরিককে ছাড়ার জন্য। আর যখন ইন্টারন্যাশনাল প্রেশার আরও বাড়তে থাকে, তখন হাইজ্যাকাররা নন জিউস অর্থাৎ ইহুদি নয় এমন প্যাসেঞ্জারদের মুক্ত করে দেয়। 254 জনের মধ্যে 148 জনকে তারা পরের দিন ছেড়ে দেয় আর প্লেনে করে সোজা প্যারিসে পাঠিয়ে দেয়। কিন্তু তাদের হাতে তখনও 106 জন ইসরায়েলি নাগরিক, যারা মূলত ইহুদি ছিল, তারা বন্দী ছিল। এই 106 জনের মধ্যে 94 জন ছিল প্যাসেঞ্জার আর 12 জন ছিল ফ্লাইট ক্রু। হাইজ্যাকাররা ইসরায়েলি সরকারকে সরাসরি বলে যদি আগামী 2 দিনের মধ্যে তাদের দাবি মানা না হয়, তাহলে এবার তারা সমস্ত ইহুদিদের মারতে শুরু করবে। ইসরায়েল এই সময় বেশ কয়েকবার চেষ্টা করে কথাবার্তার মাধ্যমে এই হস্টেজেসদের মুক্ত করতে। এমনকি তারা প্যালেস্তাইনের PLO অর্থাৎ প্যালেস্তাইন লিবারেশন অর্গানাইজেশনের হেড ইয়াসির আরাফাতের মাধ্যমে এই হাইজ্যাকারদের সাথে সমঝোতা করতে চায়।
কিন্তু তারা ফেল হয়ে যায়। এদিকে ইসরায়েলি হস্টেজেসরা যখন এন্টেবেতে বন্দী ছিল তখন ইদি আমিন প্রায় প্রতিদিনই তাদের সাথে গিয়ে দেখা করতেন এবং হস্টেজেসদের আশ্বাস দিতেন যে খুব তাড়াতাড়ি তারা তাদের দেশে ফিরে যেতে পারবে। আর এই হাইজ্যাকের সময় একজন ইসরায়েলি বয়স্ক মহিলা যিনি ওই প্লেনে ছিলেন, যার নাম ছিল ডোরা ব্লুচ, তিনি অসুস্থ হয়ে পড়েন। তখন তাকে উগান্ডার কাম্পালায় একটা হসপিটালে চিকিৎসার ব্যবস্থা করা হয়। এখানে হাইজ্যাকাররা চাইছিল না যাতে কোনোভাবেই কোনো প্যাসেঞ্জারের ক্ষতি হোক। অন্যদিকে ইসরায়েল শুরু থেকে একটা মিলিটারি অপারেশনের কথা ভেবে রাখে ওই হস্টেজেসদের মুক্ত করতে, কারণ ইসরায়েল হাইজ্যাকারদের ডিমান্ড মতো ওই 40 জন বন্দি প্যালেস্তিনিদের মুক্ত করতে চাইছিল না। তাই ইসরায়েলের গভর্নমেন্ট যখন বুঝতে পারে যে কথাবার্তার রাস্তা বন্ধ হয়ে গেছে, তখন তারা শুরু করে অপারেশনের প্রস্তুতি। আর তাদের এই কাজে হেল্প করেছিল ইসরায়েলের ইন্টেলিজেন্সি মোসাদ। মোসাদ ওই সমস্ত প্যাসেঞ্জারদের থেকে হাইজ্যাকারদের বিষয়ে সমস্ত ইনফরমেশন বের করে, যাদেরকে হাইজ্যাকাররা মুক্ত করে দিয়েছিল। এরই সাথে মোসাদের কিছু স্পাই উগান্ডা থেকে এয়ারপোর্টের বিষয়ে কিছু ইনফরমেশন দেয়। এরই সাথে ইসরায়েলের একটা বিখ্যাত কনস্ট্রাকশন কোম্পানি সোলেল বোনের সাথে তারা কন্ট্যাক্ট করে, যারা উগান্ডার এন্টেবেতে ওই এয়ারপোর্টের টার্মিনাল তৈরি করেছিল। প্রথমে আইডিএফ অর্থাৎ ইসরায়েলের ডিফেন্স ফোর্স এবং মোসাদ এরা দুজনে মিলে ঠিক করেছিল উগান্ডায় ওই এন্টেবে এয়ারপোর্টের পাশে থাকা ভিক্টোরিয়া লেকে তারা তাদের নেভিদেরকে নামাবে, আর সেখান থেকে বাই রোড তারা অ্যাটাক করবে ওই এয়ারপোর্টে। কিন্তু পরে যখন জানা যায় যে ওই ভিক্টোরিয়া লেকে প্রচুর পরিমাণে নাইল কুমির আছে, তখন তারা এই প্ল্যান ক্যান্সেল করে দেয় আর ঠিক করে তারা বাই এয়ার উগান্ডায় প্রবেশ করবে। প্লেনটা হাইজ্যাক হয়েছিল 27 জুন, আর এর ঠিক 7 দিনের মাথায় 3রা জুলাই মধ্যরাতে ইজিপ্টের সিনাই পেনিনসুলায় থাকা শার্ম আল শেখ এয়ারপোর্ট থেকে ইসরায়েলের 3টে প্লেন যাত্রা শুরু করে, যাতে প্রায় 100 জন ইসরায়েলি আর্মি ছিল। এবার আপনি ভাবতে পারেন ইজিপ্টের এয়ারপোর্ট থেকে ইসরায়েল তাদের অপারেশন কিভাবে লঞ্চ করলো, কারণ ইজিপ্ট আর ইসরায়েলের মধ্যে তো শত্রুতা আছে। তো এখানে আপনাদেরকে বলে দেই 1967 সালে যে 6 ডে ওয়ার হয়েছিল, তাতে ইসরায়েল ইজিপ্টের এই বিশাল অংশটা দখল করে নিয়েছিল। আর এই দখল করা এলাকা থেকেই তারা তাদের মিশনটা লঞ্চ করেছিল। কিন্তু তারা এটা খেয়াল রাখে যাতে তাদের প্লেন যে উগান্ডার উপর দিয়ে যাচ্ছে এটা যেন ইজিপ্টের অথরিটি বুঝতে না পারে। তাই সৌদি আরব, ইরান বা ইজিপ্টের রাডার থেকে বাঁচার জন্য ইসরায়েলের এই রেস্কিউ টিমের 3টে প্লেন মাটি থেকে মাত্র 30 মিটার উঁচুতে উড়ে যাত্রা শুরু করে। প্রথমে তারা এসে পৌঁছায় কেনিয়ার নাইরোবি এয়ারপোর্টে। এখানে কেনিয়ার গভর্নমেন্ট ইসরায়েলকে রিফুয়েল করার পারমিশন দিয়েছিল, কারণ সিনাই পেনিনসুলা থেকে উগান্ডার দূরত্ব ছিল প্রায় 4000 কিলোমিটার, আর এতটা রাস্তা আসতে গেলে তাদের অন্তত একবার রিফুয়েল করার দরকার ছিল। নাইরোবি থেকে রিফুয়েল করে এই প্লেন 3টি ল্যান্ড করে উগান্ডার এন্টেবে এয়ারপোর্টে। রাত ছিল তখন প্রায় 11টা। আচমকাই ইসরায়েলের আর্মি অ্যাটাক করে এন্টেবে এয়ারপোর্টে থাকা উগান্ডার আর্মিদের উপরে। ইসরায়েলি সেনারা নিজেদের সাথে করে একটা কালো রঙের মার্সিডিস এবং একটা ল্যান্ড রোভার গাড়ি নিয়ে এসেছিল, কারণ তারা তাদের স্পাইদের থেকে খোঁজ পেয়েছিল যে ইদি আমিন যখন হোস্টেজেসদের সাথে দেখা করতে যান তখন তিনি একটি কালো মার্সিডিস এবং ল্যান্ড রোভার গাড়িতে আসেন। আর ইসরায়েলি সৈন্যরা এমনভাবে প্ল্যানিং করেছিল যে তারা যে এয়ারপোর্টে সেই টার্মিনালে যাবে যেখানে কিনা ওই হোস্টেজেসদের বন্দি করে রাখা হয়েছে, তখন যেন তাদেরকে দেখে মনে হয় যে ইদি আমিন আসছে, তাহলে তারা তুলনামূলকভাবে কম বাধায় ওই এয়ারপোর্টের টার্মিনালে ঢুকতে পারবে। শুরুটা প্ল্যানিং মাফিক হলেও তারা ধরা পড়ে যায়, কারণ উগান্ডার যে কমান্ডার ওখানে ছিল সে জানতো যে ইদি আমিন মাত্র 2 দিন আগেই একটা সাদা কালারের মার্সিডিস কিনেছে, তাই কালো রঙের মার্সিডিস নিয়ে তার আসার কথা নয়। এবার তারা গাড়িটাকে আটকায়, কিন্তু তখনই ইসরায়েলি সৈন্যরা ওই উগান্ডার আর্মিদের উপর হামলা করে। সাথে সাথে দুই পক্ষের মধ্যে ভীষণ যুদ্ধ হয়, আর এই গোলাগুলিতে হোস্টেজেসদের মধ্যে একজন ফ্রেঞ্চ ইহুদি নাগরিক ইসরায়েলি সৈন্যদের গুলিতে মারা যায়, আর এই গোলাগুলিতে আরও 2জন হোস্টেজেস মারা যায়। কিছুক্ষণের মধ্যেই ইসরায়েলি সৈন্যরা ওখানে থাকা পিএফএলও মেম্বার যারা ওই প্লেনটাকে হাইজ্যাক করেছিল তাদের সহ মোট 45 জন উগান্ডার আর্মিকে মেরে ফেলে। আর মাত্র 53 মিনিটের অপারেশনে তারা সমস্ত হোস্টেজেসদেরকে উদ্ধার করে প্লেনে নিয়ে আসে। তবে সম্পূর্ণ যুদ্ধে ইসরায়েলের পক্ষ থেকে মাত্র একজন কমান্ডার মারা যায়, যার নাম ছিল জোনাথন নেতানিয়াহু। এই নামটা মনে রাখবেন, এটা ভিডিওতে আমি আগে বেশ কয়েকবার ব্যবহার করব। ইসরায়েলের ওই 3টে প্লেন যখন এন্টেবেতে অ্যাটাক করেছিল তখন তারা উগান্ডার প্রায় 11টা ফাইটার প্লেনকেও ধ্বংস করে দিয়েছিল, আর এরপর তারা ফিরে আসে ইসরায়েলে। কিন্তু পেছনে পড়েছিল ইসরায়েলের সেই বৃদ্ধা মহিলা যার নাম ছিল ডোরা ব্লোচ, যে হাইজ্যাকের সময় অসুস্থ হয়ে পড়ায় তাকে উগান্ডার কাম্পালায় একটি হসপিটালে ভর্তি করা হয়েছিল। ইদি আমিন যখন জানতে পারে যে ইসরায়েলি সেনারা তাদের দেশে এসে এইভাবে প্রায় 45 জন উগান্ডার আর্মিকে মেরে ফেলেছে, তখন তার আদেশে সেই বৃদ্ধা ডোরা ব্লোচকে মেরে ফেলা হয়। ইসরায়েলের সাথে যুক্ত থাকা সন্দেহে আরও প্রায় 12 জনকে উগান্ডার ভিতরে গুলি করা হয়। আর ইদি আমিন যখন এটা জানতে পারে যে কেনিয়া সরকার ইসরায়েলকে এই মিশনে হেল্প করেছে, তখন উগান্ডায় থাকা কেনিয়ার সিটিজেনদের মারার আদেশ দেয় ইদি আমিন। সে সময় প্রায় 245 জন কেনিয়ানকে মারা হয়। আর ইদি আমিনের ভয়ে 3000 কেনিয়ার নাগরিক রাতারাতি উগান্ডা ছেড়ে কেনিয়ায় পালিয়ে যায়। ইদি আমিনের নৃশংসতার বিষয়ে আপনি যদি একটা আলাদা ভিডিও চান তো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানান। এবার এই যে এত বড় একটা মিশনের কথা আপনাদেরকে বললাম, তার কারণ কি? তার একটাই কারণ হলো সেই কমান্ডার যে এই মিশনে মারা গিয়েছিল, জোনাথন নেতানিয়াহু।
ইসরায়েলে জনাথনকে আর্মির সবথেকে বড় সম্মান দেওয়া হয়, আর সারা ইসরায়েল জুড়ে জনাথনের নামে জয় জয়কার করা হয়। আর সে সময় জনাথনকে নিয়ে ইসরায়েলে একটা আলাদাই সেন্টিমেন্ট কাজ করছিল। আর এই জনাথনের ভাইকে জানেন? ইনি হলেন ইসরায়েলের বর্তমান প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু, যার আমলেই বর্তমানে ইসরায়েল এবং গাজার ভিতরে ভীষণ যুদ্ধ হচ্ছে। এমনকি অলরেডি প্রায় 10,000-এরও বেশি মানুষ এই যুদ্ধে মারা গেছে। গাজায় থাকা লক্ষ লক্ষ সাধারণ মানুষের জীবন নরক হয়ে গেছে। গাজায় একের পর এক বিল্ডিং ভেঙে পড়ছে ইসরায়েল থেকে ছোড়া মিসাইলে। আর সেই আহত নিরীহ মানুষেরা যখন চিকিৎসার জন্য হসপিটালে যায়, তখন এই যুদ্ধের মধ্যে সেই হসপিটালকেও টার্গেট করা হয়। তাহলে এবার ভাবুন, বর্তমানে ইসরায়েল এবং গাজার যুদ্ধ ঠিক কতটা নৃশংসতার রূপ নিয়েছে। এখানে জড়িয়ে আছে 3টে ধর্মের প্রায় 2000 বছর পুরনো ইতিহাস, অত্যাচারের ইতিহাস, বিশ্বাসঘাতকতার ইতিহাস। এই ইতিহাস একদম নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে আপনি যদি জানতে চান তো কমেন্ট বক্সে লিখুন ইসরায়েল প্যালেস্তাইন হিস্ট্রি। জনাথন নেতানিয়াহু যখন ওই মিশনে মারা যান, তখন তার ভাই বেঞ্জামিন নেতানিয়াহু আমেরিকায় পড়াশোনা করছিলেন। আর দাদার মৃত্যুর কথা শুনে তিনি দেশে ফিরে আসেন, আর জনাথনের নাম ব্যবহার করে ধীরে ধীরে তিনি পলিটিক্সে জয়েন করেন। জনাথনের নামে বেশ কিছু তিনি অর্গানাইজেশন শুরু করেন, আর এতে ইসরায়েলের জনগণের মধ্যে বেঞ্জামিনের পপুলারিটি অনেক বেড়ে যায়। আর খুব তাড়াতাড়ি ইসরায়েলের রাজনীতিতে একদম প্রথম সারিতে তিনি চলে আসেন। 1996 সালে প্রথমবার বেঞ্জামিন নেতানিয়াহু ভোটে জিতে যান, আর প্রথমবার তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী হন। এরপর আবার 2009 সালে তিনি দ্বিতীয়বার ইসরায়েলের প্রধানমন্ত্রী হন। আর ইসরায়েলের ইতিহাসে সবথেকে বেশিবার যিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনি হলেন বেঞ্জামিন নেতানিয়াহু। তবে সবথেকে বেশি সময় যেমন তিনি প্রধানমন্ত্রী ছিলেন, তেমনি ইসরায়েলের সবথেকে বেশি দুর্নীতিগ্রস্ত প্রাইম মিনিস্টারও এই বেঞ্জামিন নেতানিয়াহু। এই কথা আমি কেন বলছি তার একটা ছোট্ট উদাহরণ আপনাদেরকে দিচ্ছি। 2019 সালে ইসরায়েলের অ্যাটর্নি জেনারেল অ্যাভিচাই ম্যান্ডেলব্লিট নেতানিয়াহুর বিরুদ্ধে 3টে কারাপশনের চার্জেস আনেন। কেস নম্বর 1000, কেস নম্বর 2000 এবং কেস নম্বর 4000। যাতে একটাই বলা হয়েছে নেতানিয়াহু এবং তার ওয়াইফ সারা দামি দামি সব উপহার নিয়েছে একজন নামী হলিউড প্রডিউসার এবং আরেকজন অস্ট্রেলিয়ান বিলিয়নিয়ারের থেকে। এর বদলে ইসরায়েলে এই দুজনকে পলিটিক্যালি হেল্প করেছেন নেতানিয়াহু। অন্য আরেকটা কেসে নেতানিয়াহু কোটি কোটি টাকা নিয়েছেন ইসরায়েলের একটা নিউজ পেপার থেকে, যাতে ওই নিউজ পেপারের রাইভেলারি যারা আছে তাদের বিরুদ্ধে নেতানিয়াহু পার্লামেন্ট থেকে কোনো স্ট্রং অ্যাকশন নেয়। বেঞ্জামিন নেতানিয়াহুর উপর আরও একটা যে কেস করা হয়েছিল, তাতে ইসরায়েলের একটা নামী টেলিকমিউনিকেশন কোম্পানিকে সরকারের পক্ষ থেকে কোটি টাকা ডিল করে দেয় বেঞ্জামিন নেতানিয়াহু। আর এর বদলে ওই টেলিকমিউনিকেশন কোম্পানির আন্ডারে থাকা সব মিডিয়া থেকে নেতানিয়াহুকে নিয়ে প্রোপাগান্ডা চালানো হয়। এখানে আমি মাত্র 3টে কারাপশনের কথা বললাম, কিন্তু নেতানিয়াহুর বিরুদ্ধে এরকম বহু কারাপশনের চার্জেস রয়েছে। আর আপনি ভাবলে আশ্চর্য হবেন, এই কেসগুলো থেকে বাঁচতে নেতানিয়াহু ইসরায়েলের আইন বদলানোর চেষ্টাও করেছে, জানিয়ে কয়েক মাস আগেও ইসরায়েলে বড় মাপের একটা আন্দোলন হয়েছে। এবার এই কথাগুলো আমি কেন বলছি, তার কারণ হলো বিশ্বের সব বড় বড় জিওপলিটিক্স এক্সপার্টরা এটা মনে করছেন যে নেতানিয়াহু নিজেকে বাঁচাতে এই যুদ্ধে মদত দিচ্ছেন। একটা জিনিস ভাবুন, একটু আগে আমি যে ঘটনাটা আপনাদেরকে বললাম যে আজ থেকে প্রায় 60 বছর আগে কিছু হাইজ্যাকাররা মাত্র 106 জন ইসরায়েলি নাগরিককে ইসরায়েল থেকে 4000 কিলোমিটার দূরে বন্দি করে রেখেছিল। তাদেরকে বাঁচাতে ইসরায়েল কত নিখুঁত একটা রেস্কিউ প্ল্যানিং করেছিল। কিন্তু গত 7ই অক্টোবরের হামলায় হামাস ইসরায়েলের যে 224 জনকে বন্দি বানিয়েছে তাদেরকে বাঁচানোর দিকে নেতানিয়াহুর কোনো ভ্রুক্ষেপই নেই। এমনকি হামাসরা তাদেরকে যেখানে বন্দি করে রেখেছে সেই গাজা, তার সাথে ইসরায়েল বর্ডার শেয়ার করে। এমনকি ইসরায়েলের লাগাতার হামলায় যখন গাজার মানুষের জীবন নরক হয়ে গেছে, তখন নেতানিয়াহুর সরকার গাজায় আবার গ্রাউন্ড অপারেশন শুরু করেছে, এটা জেনে যে ওই গ্রাউন্ড অপারেশন করলে ওই হস্টেজেসদের হামাসরা মেরে ফেলবে। এটা একটা ক্লিয়ার ইন্ডিকেশন দেয় যে নেতানিয়াহু এই যুদ্ধটাকে একটা বড় রূপ দেওয়ার চেষ্টা করছে। আর এই সব কিছু সে করছে শুধুমাত্র নিজের ইমেজ বাঁচানোর জন্য। অলরেডি যুদ্ধের কারণে নেতানিয়াহুর অ্যাপ্রুভাল রেট অনেক কমে গেছে। তাই বলতে পারেন এই গ্রাউন্ড অপারেশন করে যদি নেতানিয়াহু গাজার বেশ কিছু অংশ দখল করে নেয়, তাহলে ইসরায়েলি নেতানিয়াহুর সাপোর্টার আবার বাড়বে। এর পেছনে আমি আপনাদের আরও একটা যুক্তি দেবো, সেটা হলো মোসাদ। আপনি মানুন বা নাই মানুন, মোসাদ কিন্তু পৃথিবীর সবথেকে পাওয়ারফুল ইন্টেলিজেন্সগুলোর মধ্যে একটা। আর মোসাদের একটা কাজের নমুনা আমি আপনাদেরকে ভিডিও শুরুতে বলেছি যে কিভাবে উগান্ডায় তারা একটা সাকসেসফুল মিশন করেছিল। এবার প্রশ্ন হলো, এত পাওয়ারফুল ইন্টেলিজেন্সি মোসাদ কিভাবে 7ই অক্টোবরের হামলাটাকে প্রেডিক্ট করতে পারলো না, নাকি তারা পেরেও কোনো রকম গুরুত্ব দেয়নি? এই তো আমি আপনাদেরকে বললাম এই যুদ্ধে ইসরায়েলের মোটিভ। কিন্তু একটা প্রশ্ন আপনি এখন ভাববেন যে হামাস তো চাইলে আরও 2 মাস পরে এই অ্যাটাকটা করতে পারতো, বা 2 মাস পরে অ্যাটাকটা করতে পারতো, তাহলে হঠাৎ করে এই সময় তারা হামলা কেন করলো? চলুন এবার জিওপলিটিক্স অ্যাঙ্গেল থেকে এই বিষয়টাকে একটু বোঝার চেষ্টা করি। জিওপলিটিক্স এক্সপার্টরা হামাসের এই আচমকা হামলার পেছনে আইম্যাকের সাকসেসফুল হওয়ার একটা কারণ দেখিয়েছে। এবার এই আইম্যাক কি? রিসেন্টলি ইন্ডিয়াতে যে G20 সামিট হয়েছিল, সেখানে আমেরিকা আর ভারত একটা প্রস্তাব রেখেছিল, সেটা হলো আইম্যাক, ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ ইকোনমিক করিডর, যেখানে ভারতকে সরাসরি আরবীয় দেশগুলোর সাথে এবং তারপর ইউরোপের সাথে যুক্ত করা হবে। দেখুন, ভারত একটা এশিয়ান দেশ হলেও পাকিস্তানের কারণে বাই রোড
ভারত কিন্তু মিডল ইস্টের সাথে কোনো রকম কানেকশন করতে পারে না। মিডল ইস্টের সাথে বেশিরভাগ ব্যবসা বাণিজ্য করতে হয় জলপথে, যার কারণে ভারতের সাথে ইউরোপ বা মিডল ইস্টের একটা বড় মাপের ব্যবসা যে হতে পারে সেটার উপর এতদিন ধরে প্রভাব পড়ছিল। মাঝে ভারত ইরানে একটা বন্দর তৈরির কাজও শুরু করেছিল, কিন্তু আমেরিকার সাথে ইরানের সম্পর্ক খারাপ হওয়ায় আর আমেরিকা যেহেতু ইরানের উপর স্যাংশন লাগিয়েছে, তাই এই বন্দর তৈরির কাজ অনেক স্লো হয়ে যায়। তাই আইম্যাক ছিল ইন্ডিয়া সহ আরবীয় এবং ইউরোপীয় দেশগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইম্যাকের যে রুটটা বানানোর কথা হয়েছিল সেটা ভারতের মুম্বাই থেকে দুবাই এবং তারপর সৌদি আরব হয়ে ইসরায়েল থেকে ইউরোপের গ্রিস পর্যন্ত একটা লম্বা রেল লাইন এবং এরই সাথে একটা গ্যাস ও অয়েল পাইপলাইন তৈরির প্রস্তাব দেওয়া হয়েছিল। আর এই আইম্যাক হলে যে এশিয়া শুধুমাত্র ভারত লাভবান হবে তা কিন্তু নয়, ভারতের পাশাপাশি বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান আর যদি ভবিষ্যতে পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো হয় তাহলে পাকিস্তানও এই রেল লাইনের মাধ্যমে সুবিধা পাবে। আর এটা কিন্তু চীনের তৈরি বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের সরাসরি বিপক্ষে ছিল। আর স্বাভাবিকভাবেই আইম্যাক ছিল একটা ফিউচারিস্টিক প্রজেক্ট, কারণ রেল লাইন হলে শুধুমাত্র ট্রেড না, ট্রাভেলিংয়ের রাস্তাও খুলে যেত। কিন্তু এই আইম্যাকের সামনে সবথেকে বড় বাধা ছিল সৌদি আরব এবং ইসরায়েলের সম্পর্ক। এমনকি এই দুটো দেশ বেশ কয়েকবার নিজেদের মধ্যে যুদ্ধও করেছিল। আর সৌদি আরব ইসরায়েলকে একটা দেশের মান্যতা দেয় না যাতে এই আইম্যাক সাকসেসফুল হয়। এই কারণে আমেরিকা, সৌদি আরব এবং ইসরায়েলের মধ্যে একটা সমঝোতা করার চেষ্টা করে। আর হামাসের এই হামলার আগে ধরেই নেওয়া হয়েছিল ঠিক যেভাবে কয়েক বছর আগে ইউএই অর্থাৎ ইউনাইটেড আরব এমিরেটস ইসরায়েলকে একটা দেশের মান্যতা দিয়েছে, ঠিক একইভাবে সৌদি আরবও আগামী কয়েক মাসের মধ্যে ইসরায়েলকে একটা দেশের স্বীকৃতি দেবে। আর এর বদলে আমেরিকা থেকে সৌদি আরব সুরক্ষার গ্যারান্টি পাবে। কিন্তু হামাসের জন্য এই ডিলটা একেবারে খারাপ ছিল, কারণ যদি সৌদি আরব এবং ইসরায়েলের মধ্যে সম্পর্ক ঠিক হয়ে যায় তাহলে প্যালেস্তাইনের স্বাধীনতার যে স্বপ্ন তারা দেখেছিল তাতে একটা বড়সড় ব্যাকলাশ আসতো। কারণ প্যালেস্তাইনের স্বাধীনতার জন্য সৌদি আরবের সাথে ইসরায়েলের সম্পর্ক খারাপ হয়ে থাকাটা জরুরি। আর বলা হয় ঠিক এই কারণে হামাস একটু তড়িঘড়ি করেই এই অ্যাটাকটা করেছিল, যাতে সৌদি আরব আর ইসরায়েলের মধ্যে এই আইম্যাক নিয়ে যে সমঝোতা হতো সেটা ব্রেক হয়ে যায়। এমনকি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনও বলেছে, আমার কাছে প্রমাণ নেই কিন্তু আমি শিওর যে হামাসের এই হামলার পেছনে আইম্যাক করিডোরের কারণ আছে। এবার আসল সত্যিটা কি তা আমরা কেউ জানি না, কেননা হামাস কখনো এটা স্বীকার করেনি। দেখুন, সত্যি যাই হোক না কেন, গাজায় যে হাজার হাজার মানুষের মৃত্যু হচ্ছে সেটা এখনই বন্ধ হওয়া উচিত। 7ই অক্টোবর হামাস ইসরায়েলের উপর যে নৃশংস অত্যাচার করেছিল এটা ঠিকই, কিন্তু তার প্রেক্ষিতে বর্তমানে ইসরায়েল যে গাজায় করছে সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আপনি যদি আজকের এই ভিডিওটা থেকে নতুন কিছু জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন।